দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনে সকলকে স্বাগত। আজ আমাদের সাথে আছেন জাতীয় সংসদের বিএনপি মনোনীত নারী সংরক্ষিত আসনের সদস্য নাদিয়া পাঠান পাপন। ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক, বর্তমানে ঢাকা মহানগর বিএনপির সদস্য। তার কাছে শুনব রাজনীতির মাঠে তার উঠে আসার গল্প। জানতে চাই নারী সদস্য হিসেবে তিনি কি ভূমিকা রাখতে চান সংসদে, এবং আগামী দিনের রাজনীতি নিয়েও তার ভাবনা জানতে চাই। আপা, কেমন আছেন? স্বাগত। আলহামদুলিল্লাহ, ভালো। প্রথমেই আমি আপনাদের এশিয়া পোস্টের সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। 5ই আগস্ট পট পরিবর্তনের আগে রাজনীতি করেছেন, এখন করছেন, কেমন লাগছে? দুটো ফিল্ডটা দুরকম, অভিজ্ঞতা দুরকম। একটার অভিজ্ঞতা নেওয়া হয়েছে দীর্ঘ বছর, আর একটা যাত্রা কেবলমাত্র শুরু। তো ভিন্নতা তো থাকবেই, তার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, তার মধ্য দিয়েই চলতে হবে। একেবারেই ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠে আসা, বাংলাদেশের রাজনীতিতে এমনিতেই নারীদের রাজনীতি অনেকটা চ্যালেঞ্জিং, সেই জায়গা থেকে আপনার উঠে আসার গল্প জানতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার মাটি আসলে সংস্কৃতির মাটি, আপনারা জানেন। ওখান থেকে অনেক বরেণ্য ব্যক্তিরা উঠে এসেছেন, বিখ্যাত মানুষদের ভিড়ে অসংখ্য নারীরাও ছিলেন। সংসদ সদস্যের কথা যদি বলেন, সেখান থেকেও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক নারী নেতৃত্ব উঠে এসেছে। তো আমারটার মধ্যে তেমন আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠে আসায় তেমন ভিন্নতা নাই। তবে হ্যাঁ, নারীরা যে কোনো পরিবেশে খুব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেই চ্যালেঞ্জ কাটিয়ে একটা লক্ষ্যে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট থাকে। এই যাত্রাটা খুব একটা মসৃণ হয় না, কঠিন একটা পথ। সেই পথ পাড়ি দিয়ে সেই লক্ষ্যে পৌঁছতে হয়। তো সেই জায়গা থেকে আসলে অন্যান্য নারীদের মতো আমার একটা স্ট্রাগল ছিল, আমার একটা দীর্ঘ কঠিন একটা যাত্রা ছিল। সেই যাত্রার পরিসমাপ্তি একটা জায়গা পর্যন্ত, এখান থেকে আবার নতুন যাত্রা। একেবারে শুরুর গল্পটা জানতে চাই, আপনি রাজনীতি শুরু করেছেন কিভাবে? রাজনীতি আমি এলাকা থেকে, প্রথমত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমার খুব পছন্দ ছিলেন। ওনার ড্রেস আপ স্টাইল সব কিছু আমার খুব ভালো লাগতো। যেটা হয়, একদম অনেস্টলি বলছি, যে যেটা হয়, মানুষ কথাই বলে না, প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তো আমার ম্যাডামকে ছোটবেলা থেকে একটা মা একটা অবয়ব, মানে ওনাকে আমার খুব ভাল লাগতো। আমার মা ছোটবেলা খুব বড় সানগ্লাস পরতেন, তো ম্যাডামকে আমি সবসময় এইভাবেই দেখতাম। তো ওনাকে আমার ভালো লাগতো। কিন্তু যখন ওনার সম্পর্কে জানা শুরু করলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে জানা শুরু করলাম, তখন ভেতর থেকে এক ধরনের শ্রদ্ধাবোধ কাজ করতে লাগলো, এবং ভালোবাসতে বাসতে জড়িয়ে গেলাম। তো ইউনিয়ন পর্যায়ে যখন প্রোগ্রাম হতো, বড় ভাইরা তখন বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করতেন, যেতাম। তারপর যখন আমি 2003-04 বা ঢাকায় আসি, বদরুন্নেসা কলেজে ভর্তি হই অর্থনীতিতে। তো ওখানে আমি, যেটা হয়, কালচারাল অঙ্গনের মেয়ে, খুব ভালো নাচতে পারতাম, গাইতে পারতাম, অভিনয় করতে পারতাম। অল্প দিনেই আমার ক্যাম্পাসে একটা পরিচিতি হয়ে গেল। তো তখন দেখা গেল যে আমাকে, তখন তো আমাদের বিএনপির গভর্নমেন্ট, আমার বিভিন্ন প্রস্তাব আসতে লাগলো রাজনীতি করার জন্য। দল থেকেও আসছে, লীগ থেকেও আসছে। কিন্তু কেন যেন আমার তো, আমি ছোটবেলা থেকেই ম্যাডামকে পছন্দ করি। এর আগেও আমি এলাকায় ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম। তো আমার বরাবরই একটা টান ছিল দলের প্রতি, এবং ওই সময়টাই দেখা গেল যে আমাদের বিভিন্ন কর্মসূচি হতো। তো ছাত্রলীগের যারা আপু, তখন তো আর এগুলো বুঝতাম না যে বিক্ষোভ মিছিল করে তারা আসছে। প্রায় সময় দেখতাম খুব উগ্র মেজাজে হলে ক্যাম্পাসে ঢুকতো। তখন কিন্তু ক্যাম্পাসে সহাবস্থান ছিল, ওনারাও ছিলেন, আমরাও ছিলাম। আমার আসলে ওনাদের চলাফেরা থেকে বিহেভিয়ার কিছুই ভালো লাগতো না। বিএনপির যারা আপুরা ছিলেন, তারা আমাকে খুব ভালোবাসতেন, আদর করতেন, তাদেরও আমার ভালো লাগতো। বেগম জিয়াকে আমার ভালো লাগতো, জিয়াউর রহমানকে ভালো লাগতো। তো ডেফিনেটলি আমার অন্য কোনো জায়গায় যাওয়ার সুযোগ, মানে আসলেই আমি কখনো নিতে চাইনি। আর রাজনীতি করবো এটা কখনো আসলে ভাবিনি, এটা সত্য। কিন্তু যখন আপুরা আমাকে বললেন যে এই সময় তোমাকে, মানে তুমি দায়িত্ব নিলে ভালো করবে, তোমার যেইভাবে ক্যাম্পাসে পরিচিতি হচ্ছে, তাহলে আমাদের নতুন নারী নেতৃত্ব, মানে ছাত্রনেত্রীরা, তাদেরকে আনার একটা সুযোগ আছে, তুমি আমাদের সাথে থাকো। তো আমি এগ্রি করলাম। তো ওখান থেকে আসলে অল্প দিনের মধ্যেই পলিটিক্যাল জায়গাটাতেও আমি দেখা গেল যে খুব তাড়াতাড়ি মিশে গেলাম।
তো যে কোনো দায়িত্ব আসতো দেখা যেত যে আমি সাধারণ সম্পাদিকা যিনি ছিলেন ফাতেহা পারভিন লোপা, তিনি এখন লন্ডনে আছেন, ওনাকে দেখতাম খুব 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো এটা একটা রুমে একটা রুলস ছিল যে ফজরের সময় সবাই উঠতে হবে। তো এটা আসলে প্রেশার ক্রিয়েট না, বলতো কেন উঠতে হতো? নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য। তো আপু দেখা যেত যে প্রথম খুব মানে হয় না, খুব বিরক্ত লাগতো যে প্রতিদিন এরকম ডাকে। আমরা কিন্তু একেবারে যত যাই বলেন মুসলিম পরিবার হলে সবাই তো খুব নামাজি, বিষয়টা এরকম না। অনেক সময় হতো যে আজকে আমার ভাল লাগছে না, উঠবো না। কিন্তু একটা সময় এমন হলো যে সবাই যখন 7 জন, রুমের ভিতরে 8 জন থাকতো, এক সারিতে দাঁড়ানো, তো তখন ভেতর থেকেই চলে আসতো যে আমি কেন পড়বো না। তো দেখলাম যে আস্তে আস্তে ওনার সব কিছুই মানে ভালো লাগা শুরু করলো। সেই ভালো লাগাটাও আমার একটা সময় মনে হলো যে পলিটিক্যাল মানুষজন মনে হয় এরকম হয়, যেহেতু আমি দেখাটা তো আমার শুরুটা এরকম, আমি তো এর বাইরে অন্য কিছু দেখছি না। তখন থেকে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম, মধুর ক্যান্টিনে যেটা হয়, রাজপথে প্রোগ্রামগুলো, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতাম, শহীদ মিনারে প্রোগ্রাম হতো। তখন এই রাজনীতি করতে এসে পারিবারিকভাবে বাধাগ্রস্ত হয়েছেন কিনা বা সাপোর্ট পেয়েছেন কিনা? 2006 যখন আমার নামে মামলা হয়, তখন যেটা হয় প্রায় 11টা পত্রিকায় লিড নিউজ হয়েছিল। তো মামলার যেটা হয় আর কি, ক্যাম্পাসে যা ঘটে বানিয়ে নিয়ে অনেক কিছু লেখা। তো আমার মা ফোন করলেন, আমার মাও পলিটিক্সের সাথে জড়িত, আমার পরিবারের আরও অনেকে রাজনীতি করেন। আমার মা শুধু বললেন যে তোমাকে তো পড়ালেখা করতে পাঠিয়েছি, পত্রিকার হেডলাইন হওয়া ভালো, কিন্তু সেটা যেন গৌরবের হয়। তুমি পরিবারের মান সম্মান নষ্ট করছো, এটা তো কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে না। রাজনীতি পছন্দ করো, আমাকে কখনো দল করার জন্য আম্মা আমাকে বাধা দেন। আমার আব্বা মারা গেছেন 98-তে। তো পরিবারের সব দায়িত্ব কিন্তু আমার মায়ের কাঁধে ছিলেন। আমার মা যদি চাইতেন যে রাজনীতি আমাকে করতে দিবেন না, আমার আসলে করার কোনো সুযোগ ছিল না। তো তিনি শুধু কষ্ট পেলেন যে পত্রিকায় যেভাবে লেখালেখি হয়েছে, এটা মানে তখনকার সময় আসলে মামলা তো বোঝেন, 2006-এ মামলা, তাও গ্রামে। আমার দাদাকে অনেক সম্মান করেন মানুষজন, আমার বাবা ও পরিবারে দেখা যায় আমাদের পুরো পরিবার যথেষ্ট পরিচিত এলাকায়। তো এটা খুব ভালোভাবে আমার মা নিতে পারছিলেন না, এবং আমার স্পষ্ট মনে আছে সে বছর আমি বাড়িতে ঈদ করতে যেতে পারিনি। আপনি যখন দেখলেন যে রাজনীতির কারণে আপনি বাড়িতে যেতে পারছেন না, আপনি বলছিলেন যে ঈদটাও বাড়িতে করতে পারেন না, সেই সময় কি আপনার কাছে এরকম মনে হয়েছে যে আসলে রাজনীতি করতে এসে মনে হয় ভুল করলাম, পরিবারের সাথে আমার দূরত্ব বেড়ে যাচ্ছে, বা পরিবারে আমি ঈদ করতে পারছি না, মনে হয় রাজনীতি না করলেই ভালো হতো, মনে হয়েছে? আমার কখনো ভুল করেছি এটা মনে হয়নি। আমার লাইফে আমি যত ডিসিশন নিয়েছি খুব ভেবে চিন্তে নিয়েছি। ওই সময়টা কি মনে হচ্ছিল? ওই সময়টা একটা মানসিক যন্ত্রণায় ছিলাম। ধরেন যেটা হয়, হোস্টেলে যখন ছিলাম দেখা যেত কোনো কারণ ছাড়াই গায়ে পড়ে কিছু মেয়েরা অযথাই মানে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করতো। হোস্টেলে ধরেন রুমে ঘুমাচ্ছি, হঠাৎ করে আমার রুমের সামনে এসে অযথা স্লোগান দেওয়া শুরু করতো, মানে মেন্টাল স্ট্রেস যেটা বলে। আবার ওই সময় কোনো একটা প্রবলেমে পড়ছি, কাউকে ফোনে পাচ্ছি না, মানে পুরোটা সময় মনে হলো আবার পরিবার থেকে দেখা যাচ্ছে যে এই সব বিষয় নিয়ে আমিও জানি না, আমার নাম্বার নিয়ে আমার মায়ের কাছে, আমার পরিবারের কাছে যাচ্ছে তাই গল্প বানিয়ে বলা শুরু করে দিল, আপনার মেয়ে এই করছে, ও করছে, আমি কিছুই জানি না। মানে ওই সময়টাই ধরেন আল্লাহর অশেষ মেহেরবানি, অনেকে হয়তো এই ধরনের স্ট্রেস নিতে না পারে সুইসাইড করে ফেলে। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম, মানে খুবই বিপর্যস্ত ছিলাম। তারপরেও তখন শুধু নামাজ পড়তাম আর আল্লাহর কাছে দোয়া চাইতাম, মানে আল্লাহ আমাকে পথ দেখাও। 6-এ যে মামলা, 7-এ যে মামলা, সেই মামলা কিন্তু কার্যক্রম শুরু হয় মানে 8-9-এর থেকে তারা প্রেশার শুরু করে। গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে পুরো দমে আমি প্রেশারের মধ্যে পড়ে যাই, মামলা নিয়ে হাজিরা দিতে যাই। তখন সম্ভবত 9-10-এ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন। তো আমার আম্মা, যখন আমি বারবার হাজিরা দিই, তখন আমার আম্মা আমাকে বললেন যে তোমাকে নিয়ে যাব, নিয়ে গেলে তুমি শুধু সরি বলবা, সরি বললে তোমার নাম কেটে দিবে। তো আমার খুব ইগোতে লাগলো যে আমি তো ভুল করি নাই, সরি বলবো কেন? আর এই মামলা যেহেতু পলিটিক্যালি সবাই করছে, তখন আমি বললাম যে না, মামলার আমি হাজিরা দিয়ে যাব, সরি তো বলবো না। তো সেই মামলার হাজিরা 2013 সাল পর্যন্ত আমি দিয়েছি।
সরি বলার তো প্রশ্নই আসে না। ভুল করলে সরি বলবো, আমি ভুল আচ্ছা, করি আপনি নাই সরি বলবো কেন? ছাত্রদল যতদিন করেছেন, আপনি ছাত্রদলের জন্য ত্যাগের গল্প বলছিলেন। ত্যাগের গল্প শুনতে চাই এবং পাশাপাশি জানতে চাই যে আপনার যে ত্যাগ আপনি ছাত্রদলের জন্য করেছেন যথার্থ মূল্যায়ন পেয়েছেন কিনা। ছাত্রদলের আবেগের জায়গাটা, আমি সবসময় একটা কথা বলি যে ছাত্রদল আমার কাছে দেবদাস আর আমি তার পার্বতী। অর্থাৎ আমাকে যদি দলের একটা বড় পদে নিয়ে যাওয়া হয়, ছাত্রদলের প্রতি আমার আবেগ আর ভালোবাসা এটা কোনোভাবেই কমবে না। ওটা ওটা আজীবন। এটা আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রদলের যারা একেবারে ত্যাগী কর্মী কিংবা দীর্ঘ বছর এটার সাথে জড়িত, তারা এই ফিলটা করতে পারবে এবং তারা এটাতে একমত থাকবে। ছাত্রদলে আমি 2006-এর পরে মানে সেক্রেটারি যখন হই, যেটা হয় গভর্নমেন্ট পরিবর্তনের সাথে সাথে যে যার মতো করে চলে যায়। আমাদের 11 জনের নামে মামলা, সেই মামলাটা চলমান এবং তখন থেকেই সবাই যার যার মতো করে রাজনীতি থেকে একবারে বিদায়। পুরোটা সময় এই ছাত্রদলের জুনিয়র মেয়ে ছাত্রীদেরকে নিয়ে আমার যাত্রা। বুঝতে পারছেন, আমার কোনো মানে যেটা হয়, অনেকে আশীর্বাদের একটা হাত থাকে, বড় বোনেরা থাকে, সাপোর্ট থাকে, আমি কিন্তু ওটা পাচ্ছিলাম না। আমি একা একা এই যাত্রাটা মানে করছি। তো তখন সবাই বললো যে যেহেতু এখানে কেউ নাই, তুমি তো সেক্রেটারি ছিলে, তুমি এইবার প্রেসিডেন্টের জন্য ট্রাই করো। তখন থেকে ধরেন আমি ক্যান্ডিডেট, আমি ছাড়া কেউ নাই, মানে পুরো প্যানেল আমার। যখনই কমিটির জন্য যাই তখনই আমাকে বলা হতো যে তোমার তো সেক্রেটারি ক্যান্ডিডেট নাই। তো আমি বললাম সবই তো আমাদের এখান থেকেই সেক্রেটারি দিবেন, মানে গ্রুপিংটা কখনো কখনো মানে দল পছন্দ করে আমার কাছে মনে হলো। কারণ আপনি সাংগঠনিক দিবেন, সেটাও আমার ছোট বোন, সিনিয়র ভাইস দিবেন, সেটাও আমার ছোট বোন। তো ওনাদের কাছে মনে হলো যে আলাদা তো কোনো প্যানেল নাই, কোরাম নাই। আর আমার ছিল ঐক্য, ওরা কে কি চায়, কি দরকার। হোস্টেল থেকে বের করে দিয়েছে, আমি তখন হচ্ছে পুরান ঢাকায় মর্টগেজ সিস্টেম আছে, আমি 2টা ফ্ল্যাট মানে মর্টগেজ নিয়ে যাদেরকে হল থেকে বের করে দিয়েছে তাদেরকে আমি মানে থাকার নিরাপত্তা দিলাম যে তোমরা এখানে থাকো, রাজনীতি করো, সমস্যা নাই। আমার সাথে যারা চলেছে তারা যেন কখনোই ফিল না হয় যে রাজনীতি করতে এসে তারা ক্ষতিগ্রস্ত। আমার উপর দিয়ে যে ঝড় গেছে আমি কখনো চাইনি আমার ছোট বোনেরা, আমার অনুসারীরা কোনো ঝড়ের মধ্যে পড়ুক। সবসময় আগলে রাখার দায়িত্বে ছিলাম, যার কারণে তারা কখনো গ্রুপিংয়ের চিন্তা মাথায় আসে নাই। কিন্তু আপনি যে গ্রুপিং বা সিন্ডিকেটের কথা বলছেন, এটা কি সবসময় আসলে থাকে কিনা? এটা অবশ্য সবসময় থাকে, সব সময় থাকে। এবং আমি টানা 2017-18 পর্যন্ত সভাপতি প্রার্থী ছিলাম। আমাকে বদরুন্নেসার সম্রাজ্ঞী বলা হতো। তো আমি বরাবরই বলতাম যে আমি সম্রাজ্ঞী হতে চাই না, আমি সভাপতি একটা পদ পরিচয় নিয়ে একদিনের জন্য। আমি এমনও বলেছি যে আমার কাছ থেকে একটা পদত্যাগপত্র জমা রাখেন, অগ্রিম ডেট দিয়ে নেন, শুধু আমাকে একদিনের জন্য সভাপতি হতে দেন। আমি মানে এই জায়গাটা আসলে আমার মন খুব খারাপ হয়ে যায়। আমি আসলে আমার ছোট ভাইদেরকে কমিটিতে, আমি ভাইদের সুপারিশ করেছি, কাজ করেছে যারা, তারা কমিটিতে এসেছে। তাহলে শেষ পর্যন্ত আসলে আপনাকে সভাপতি পদ দেওয়া হয়নি কেন? হয়নি কেন উত্তর তো নাই। আমাকে যখন বলল তখন অজুহাত দেখালো আমি বিবাহিত, তখন আমার বাচ্চাও হয়নি, আমি স্টুডেন্ট ছিলাম। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় ক্যান্ডিডেট ছিলাম, তখনও দেয়নি। বরাবরই আমাকে দিবে, কমিটি প্রসিডিওর হয়, তারপরে আবার হয় না। শেষ পর্যন্ত চিন্তা করলাম যখন ছাত্রদলের ইলেকশন হলো যে আমাদের নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যা করবে, তখন আমি বললাম তাহলে আমি আর ছাত্রদল সেন্ট্রালটা করি, আমি কলেজটা ছেড়ে দিই। তো আমি প্রার্থী হলাম। তো ওখানে আমার ব্যাপক সাড়া পড়া শুরু হলো। তখন আমাকে বলা হলো যে নারীরা অর্থাৎ মেয়েরা ক্যান্ডিডেট হতে পারবে না, স্পেশালি যারা বিবাহিত। তার মধ্যে কিন্তু আমি আপনার ক্যাম্পেইন করা শুরু করেছি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, মানে সিলেট আমি মাজার থেকে আপনার জিয়ারত থেকে শুরু করলাম। তার মানে কি ছাত্রদলে কোনো নারী কখনো সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারবে না? সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবে না, বললো যে বিবাহিতরা পারবে না। তো ওটা তখন প্রথম দিকে তো আমাকে এই কথা বলা হয়নি। আমি যখন মনোনয়ন ফর্ম কিনলাম তখন এটা বলা হয়নি। তাহলে তো মনোনয়ন ফর্ম নিতাম না। সব প্রসিডিওর যখন হলো, ব্যাপক সাড়া পড়লো, পত্রিকায় নিউজ আসলেই ধরেন আমার নাম থাকেই যে সাধারণ সম্পাদক প্রার্থী। তো তখন হচ্ছে এটা মানে সিদ্ধান্ত হলো সুপার 2-তে থাকবে না।
সুপার 5-এ থাকবে। তখন আমি ঠিক ঠিক চিন্তা করলাম পার্টির সিদ্ধান্ত শিরোধার্য, আমরা সবাই মিলে কাজ করলাম। প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হলো, খোকন শ্যামল কমিটি। তারপর বলা হলো সুপার 5-এ রাখা হবে। কমিটি যখন আসলো 60 জনের কোথাও আমার নাম নাই। তো তখন আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কেন করা হলো, তখন বলা হলো যে বিবাহিত কোনো ছেলে মেয়েরা কমিটিতে থাকবে না। তো আমি বললাম যে আপনার নির্বাচনের আগে তো এই কথা বলেননি। প্রথম আপনারা বলেছেন বিবাহিতরা সুপার 2-তে থাকবে না, তারপর বলেছেন যে আমরা থাকতে পারবো। এটা সাংঘর্ষিক হয়ে গেল। আচ্ছা, ছাত্রদলের কমিটিটা দেয় কি আসলে? ইলেকশনের মাধ্যমে হয়, আবার হচ্ছে আগে যেমন ছাত্র বিষয়ক সহ ছাত্র বিষয়ক ছিলেন, এটা একটা টোটাল টিম থাকে, তার সেই মানে কি টিমের বিএনপি যাচাই কমিটি বাছাই করে দেয়? হ্যাঁ, বিএনপি থেকে। কিন্তু যখন যেটা ইলেকশন হয়েছে সেটা আপনার আপনার আমাদের যারা সুপার 5 ছিল তারা ছিল আপনার তাদের ভোটে, তারা ছিল ভোটার আর কি, বিভিন্ন জেলায় সুপার 5 ইউনিট, কলেজ সুপার 5 তাদের ভোটে নির্বাচনটা হয়েছিল পরে সে পদ পেয়ে গেলেন। পরে হ্যাঁ। তো ওরা তখন ওই যে 60 জনের কমিটি যখন হয়ে যায়, তখন আমার কাছে মনে হলো যে না, এটা তো আওয়াজ তোলা উচিত, এটা কোন প্রসিডিউরে গেছে। এবং সেই কমিটিতে 16-17 জন ছিল বিবাহিত, যাদের আমি, আমার বন্ধু বান্ধব, তো ছোট ভাই বন্ধু বান্ধব, আমি তো সবাইকে চিনি। তো তখন আমি মর্দুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করলাম এবং আপনার তালিকা এভিডেন্স সহ সবকিছু তুলে ধরলাম। সংবাদ সম্মেলন করার পর যেটা হলো, অ্যাজ ইউজুয়াল আমি বহিষ্কার হলাম। আপনি তো আপনার দলের বিরুদ্ধেই সংবাদ সম্মেলন হ্যাঁ, করলেন। বহিষ্কার। যখন আমাকে ফোন দিল সিনিয়র ভাইস, তখন শ্রাবণ আমাকে ফোন দিয়ে বলল যে আমাকে বহিষ্কার করা হবে। আমি মনে করলাম সে মনে হয় মজা করছে। তো আমি বললাম যে ঠিক আছে, বহিষ্কার করলে যেহেতু আমি নেতৃত্ব দিয়েছি, 1 নম্বরে আমার নাম থাকবে। 1 নম্বরে যদি আমার নাম না থাকে তাহলে কিন্তু আমি অ্যাকশনে যাব। তো এবং এটাই হলো, 1 নম্বরে আমার নাম ছিল, বাকি আমরা 4 জন বহিষ্কার হলাম। আমি তো মনে করেছি বহিষ্কারের তালিকায় 1 নম্বরে আপনার নাম রাখতে হবে কেন? আমি তো জানতাম যে আমার বহিষ্কার হব না, কারণ ধরেন আমি যখন সংবাদ সম্মেলন করেছি, তারপর হচ্ছে দলের সাথে তো যোগাযোগ হয়েছে। দল তখন আমাদেরকে একটা আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আর ঝামেলায় তোমরা করবা না, 1 তারিখ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, 3 তারিখে তারেক রহমানের সাথে আমাদের বসানো হবে। তো আমি আবার করলাম কি, আমার পুরো টিম নিয়ে রিজভী ভাইয়ের সঙ্গে দেখা করলাম যে ভাইয়া 1 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী, যেহেতু আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি, আপনি আমাদের দায়িত্ব নেবেন। 3 তারিখে আমাদেরকে মানে বললো যে ঠিক আছে, 3 তারিখে আমাদেরকে ভাইয়ের সাথে বসানোর ব্যবস্থা করবেন, তারেক রহমানের সাথে। তো আমি সবাইকে বলে দিলাম ঠিক আছে, তোমরা এখন 1 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকীটা সুন্দরভাবে হোক, এবং 3 তারিখে আমাদেরকে ভাইয়া আবার জিজ্ঞেস করলেন যে ভাইয়া যে সিদ্ধান্ত নিবে তোমরা মানবে কিনা। তো আমি আবার ভাইকে সবার পক্ষ হয়ে বললাম উনি যা বলবেন আমরা তাই মানবো। ওইটা বলে আসার পর আমি তো তাহলে আর কোনো ঝামেলা নাই। এবং শুক্রবার দিন আমি এসে ভাইয়ের সাথে কথা বলেছি যাতে করে কোনো ঝামেলা কেউ ক্রিয়েট করতে না পারে। ধরেন যেটা হয়, কোথাও কোনো সাউন্ড টাউন্ড হলো আমি দোষে পড়ে যাব। এই জন্য শুক্রবার দিন বিকেলবেলা ভাইয়ের সাথে দেখা করে গেলাম। আমাকে বহিষ্কার করা হলো রোববার দিন। তো রোববার দিন আমি আবার মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট সাবজেক্টে। ওই দিন ছিল আমার প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ডে। তো আমাকে ঠিক দুপুর টাইমে কল দিল, বলল যে আমাকে বহিষ্কার করা হচ্ছে। তো আমি বললাম আমাকে বহিষ্কার করার কারণ? বললো যে ক্যাম্পাসে আরেকটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, তোমার নেতৃত্বে তুমি ছিলা। আমি তখন রান্না করছি, আমি তখন শ্রাবণকে বললাম আমার বাসায় এসে খেয়ে যা, আর এসে দেখ আমি কি করছি। এই ঘটনাগুলো সাধারণত একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করে, কিন্তু আপনি তো বলছেন আপনার দলই আপনার বিরুদ্ধে এরকম না, আমার দলে না। ধরেন তখন তো ছাত্রলীগ এই কাজগুলো করলে কার পক্ষে যাবে? ছাত্র দলের পক্ষে তো যাবে না। যাবে ছাত্র, দেখা যাবে ওই যে আমাদের আরেকটা গ্রুপকে ফাঁসানোর প্ল্যান করবে। তো তখন তো ধরেন ওরাই মানে ক্যাম্পাসে একটা বিক্ষোভ মিছিল দিচ্ছে, মানে আমাদের মিছিলের মধ্যে কোনো কিছু হয় নাই, তারপরে দেখা যাবে যে ছাত্রদল যেন ক্যাম্পাসে ঢুকতে না পারে, সেই জন্য এই কাজগুলো করা হয়। তো স্বাভাবিক ব্যাপার, ছাত্রদল নিজে বাঁচার জন্য তো আমাদেরকে ফাঁসাবে, তাই না? তার মানে আপনি নিজেও ছাত্র দলের নেত্রী, কিন্তু একটা পক্ষ আর একটা পক্ষকে ফাঁসানো হচ্ছে। একটা পক্ষ স্বাভাবিক, ছাত্রলীগ তো আমাদেরকে ফাঁসাবেই। এটা এখন কি আপনার ধরুন ক্যাম্পাসে ঢুকতে পারবে না, তো ক্যাম্পাসটা বন্ধ করার জন্য তখন ছাত্রলীগ তৎপর। যে এখন আমরা ক্যাম্পাসে গেলেই দেখা যায় বের হয়ে আসার সাথে সাথে একটা সাউন্ড হচ্ছে। তো আপনার কি মনে হয় আমরা আমাদের যে জায়গাটা আমরা যেতে পারছি না, অবাধে চলাফেরা করতে পারছি না, ওই জায়গাটাকে আমরা নষ্ট করব? আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনার বয়স এবং বিবাহিত, এই কারণে আপনাকে পদ দেওয়া নিয়ে একটা চ্যালেঞ্জিং সময় আসছিল। তো
এই সংস্কৃতি আসলে কি ছাত্রদলে পরিবর্তন হওয়া উচিত কিনা বা হয়েছে কিনা? এটা তো আসলে আমি এই আন্দোলনের পরেই তো হয়েছে। আমি যখন এই আন্দোলন করলাম এবং বিষয়গুলোকে একদম যুক্তি নিয়ে উপস্থাপন করলাম, তখন আমাকে হচ্ছে পার্টি থেকে বলা হলো যে হচ্ছে এটা শিথিল হবে। প্রথমে বললো যে মেয়েদের বেলায় শিথিল হবে, মেয়েরা বিবাহিতরা রাজনীতিতে আসতে পারবে। কারণ আপনি দেখেন 34 বছর বয়সে আপনি একটা মেয়েকে অবিবাহিত চাচ্ছেন, এটা কি পসিবল বাংলাদেশের প্রেক্ষাপটে? মানে একটা মুসলিম কান্ট্রিতেও তো মানে এটা চলে না। তো তখন আমি ওই যৌক্তিক বিষয়গুলো তুলে ধরার পর ওই কমিটিতে সব বিবাহিত মেয়েরা ঢুকলো, কিন্তু আটকে গেলাম আমি। কারণ যেই কমিটির বিরুদ্ধে আমি কথা বলেছি তারা আমাকে বহিষ্কার করেছে, তো তারা তো আসলে আমাকে নিবে না, এটাই খুব স্বাভাবিক। তার মানে কি আপনার এই আন্দোলনের পরে একটা পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনে এখনো কিন্তু সব বিবাহিত মেয়েরা, ছেলেরা। আচ্ছা, এই ছাত্র দল যতদিন আপনি করেছেন, ছাত্র দলে আপনার সবচেয়ে বড় অর্জন কি ছিল? সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটা ছিল ছাত্র দল করাকালীন? ছাত্রদল করাকালীন সবচেয়ে ভালো লাগা, আপনি যদি পদ পদবি অ্যাচিভ করার কথা বলেন, আপনার তৃপ্তির জায়গা? আমার তৃপ্তির জায়গা হচ্ছে সবচেয়ে বড় দুঃসময়ে, সবচেয়ে বড় কঠিন যখন চ্যালেঞ্জিং টাইম ছিল, সেই সময় আমি দলের পাশে থেকে জনগণের কথাগুলো বলার কিংবা একটা দাবি মানে আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলন নিজেকে একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে রাখতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় অর্জন। কারণ মুক্তিযুদ্ধে আমরা অনেকেই অংশগ্রহণ করতে পারি নাই। বেশিরভাগ মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, ইতিহাস থেকে জেনেছি। একটা স্বপ্ন বরাবর কাজ করত যে আমি আমার মানে দেশের জন্য কি করতে চাই। তো আমার কাছে তখন মনে হয়েছে বিরোধী দলে থেকে নিজের দেশের ভেতরে যে অরাজকতা, অস্থিতিশীলতা, যে অন্যায় অবিচার জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে কিংবা বিরোধী দল মত দমনের যে অপচেষ্টা করা হচ্ছে, সেটার প্রতিবাদ করার যে সাহস, আমি বলবো দুঃসাহসিকতা, যেই নেতৃত্ব দেওয়ার মানসিকতা, এটা আপনি দেখিয়েছেন এবং এটা আপনার কাছে ভালো লাগার বিষয়। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি সেটা পেরেছি। এটা আমার কাছে অনেক অনেক তৃপ্তির। ছাত্র দল যতদিনে করেছেন, এর মধ্যে সবচেয়ে আপনাকে কষ্ট দিয়েছে, সবচেয়ে খারাপ লেগেছে কোন বিষয়টা? যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে থামিয়ে দেওয়ার যে চেষ্টা, আটকে রাখার যে চেষ্টা। ধরেন ওই সময়টাই যদি আমি নেতৃত্বে আসতাম, একটা বড় ধরনের নারী নেতৃত্বের একটা বড় বিস্ফোরণ ঘটাতে পারতাম। কারণ ওই ক্রাইসিস মোমেন্টে যদি আপনি আমার পলিটিক্যাল মানে পথটাকে অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন সবচেয়ে দুঃসময় আমি 30-40টা মেয়ে ছিল। তখন যদি আমি ওই সময়টায় যদি আমাকে সভাপতি দেওয়া হতো, আমার নেতৃত্বের জায়গাটা দেওয়া হতো, অথবা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট করে কোনো একটা জেলায় দায়িত্ব দেওয়া হতো, বিশ্বাস করেন ছাত্রদলে যে নারী নেতৃত্বের সংকট ছিল সেটা থাকতো না। কারণ আমি আপাত মস্তক একজন সাংগঠনিক মানুষ। কর্মী তৈরি করাটা এটা আমি শিখেছি। আমি 2জন নেতা যাদের হাত ধরে আমি রাজনীতি করেছি, আলহাজ রফিকুল আলম মজনু ভাই এবং হাবিবুর রশিদ হাবিব ভাই, যিনি এখন বর্তমান একজন হচ্ছে ফেনী 1 আসনের এমপি, আরেকজন হচ্ছেন বর্তমান প্রতিমন্ত্রী। তো ওনাদের কাছ থেকে কর্মী তৈরি করাটা শিখেছি আমি, কিভাবে কর্মীদের মূল্যায়ন করতে হয়, ক্রাইসিস মোমেন্টে হাত ধরতে হয়। ওই সময়টাই যদি আমাকে দায়িত্ব দেওয়া হতো, মানে ওই সময়টাই আমি আমূল একটা পরিবর্তন আনতে পারতাম। আচ্ছা, আপনি যে ওই জায়গাটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আপনি যে নারী নেত্রীর কথা বলছেন ছাত্র দলে, শুধু ছাত্র দল না, আমি বাংলাদেশের সব রাজনৈতিক দল নিয়ে বলছি যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এই 2জন ছাড়া আমরা কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনগুলোরও মূল পদে আমরা কোনো নারীকে দেখতে পারি না, দেখা যায় না সচরাচর। তার মানে কি কোনো রাজনৈতিক দলই আসলে নারী নেতৃত্ব চায় না? আমাদেরকে একটা জায়গায় মনে হয় ফিক্সড করে দেওয়া হয়, সেটা হচ্ছে মহিলা দল। মানে মহিলা দল, তোমরা মহিলা, একটা পর্যায়ের পর তোমরা সেখানে নেতৃত্ব দিবে। আমি ছাত্র দল করে এসেছি, সব জায়গায় নেতৃত্ব দিয়ে এসেছি, সেন্ট্রালে ছিলাম। তাহলে আমি যুবদলে, ধরেন যুবদলের বিষয়টা শুধু ছেলেরা থাকে, আমাদের ওখানে কোনো যুবদলে কোনো মেয়েদের অস্তিত্ব নাই, সেটা বাদ দিলাম। স্বেচ্ছাসেবক দলে না কেন? স্বেচ্ছাসেবক দলে কয়েকটা পদে শুধু নারীরা আছে। দলের কর্মী হওয়া গেলে নেতা হওয়া যাবে না কেন? যাবে না কেন? না, আমি যদি একটা কলেজে লিড দিয়ে আসি, আমি এখানে না কেন? আপনি যদি বিলিভ করেন যে আমি মহিলা দলে নেতৃত্ব দিতে পারি, তাহলে আমি যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলে না কেন? এখানে একটা বিষয় থাকে
এখানে একটা বিষয় থাকে বলতে ধরেন আচ্ছা, এই তার আগে জায়গাটা একটু জেনে নেই, আপনার কথা শুনবো। আপনি যখন ছাত্রদল করেছেন, আপনি কি কখনো স্বপ্ন দেখতে পেরেছিলেন যে আমি ছাত্রদলের সভাপতি হব? আমি কেন্দ্রের সাধারণ সম্পাদক হওয়ার মতো সুযোগ আমার ছিল, যেহেতু ওই কমিটি যদি যারা নেতা ক্যান্ডিডেট হয়েছেন পদবীর দিক দিয়ে কেউ আমার চেয়ে সিনিয়র ছিলেন না। সভাপতি হওয়ার স্বপ্নটা দেখেননি কেন? আমি সভাপতিটা দেখিনি, এটার একটা কারণ ছিল। আমি বললাম না যে আমি আপাতমস্তক একজন সাংগঠনিক মানুষ। আমি প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যেন আমার একটা ব্যালেন্স থাকে এটা চিন্তা করি। ওই সময় ক্যান্ডিডেট ছিল আপনার শ্রাবণ, আল মেহেদি তালুকদার, কিংবা এরা একটা বলয়ের দিয়ে আসে, যেমন তাদের উপরে কাঁধের উপরে সিনিয়র কিছু বড় ভাইদের হাত ছিল। আমি বুঝতে পেরেছি, আমাদের কিন্তু সেটা ছিল না। নারী হওয়ায় কি হতে পারতেন, সেটা আমার প্রশ্ন। আমি নারী হলে যদি আমার কাঁধের উপর এরকম কোনো স্থায়ী কমিটি কিংবা বড় কোনো হাত থাকতো তাহলে আমার সুযোগ ছিল। যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাকে কেউ, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই যে আমার কাঁধের উপর হাত রেখে বলবে তুমি ক্যান্ডিডেট হও, তোমার যোগ্যতা আছে, আমি তোমাকে দেখব। এই এতটুকু কথা বললে প্রেসিডেন্ট হওয়ার আমি ক্যান্ডিডেট হতাম। তা আমি যখন দেখছি যে আমার ভোটার দিয়ে আমি বিজয়ী হব, তখন আমার কাছে মনে হয়েছে সেকেন্ড চয়েসটা আমার জন্য বেস্ট হবে, কারণ ভোটারদের মন জয় করতে পারবো। সেই জায়গা থেকে আমি সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট হয়েছি, কারণ ভোটে আমি জিততামই। তাদের সাথে আমার কানেকশনটা তো দীর্ঘ বছরের, সবাই জানতো। আপনি যতই শিখিয়ে পড়িয়ে দেন রাজপথের বিবেচনায়, এবং আমি যদি তাদেরকে গিয়ে বলতাম যে আমি যদি রাজপথে কাজ করে থাকি শুধু এই বিবেচনায় আপনারা আমাকে ভোট দিবেন। আচ্ছা, এখন শুনতে চাই যে দলগুলোতে প্রধান হতে বাধা কোথায়? প্রধান হতে বাধা হচ্ছে সেই একই জায়গায়, কাঁধের উপরে বড় ভাইদের একটা হাত লাগে। এটা খুব স্বাভাবিক। এবং এখনো আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনাকে সেটাও বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। আমাদের এখনো একটা নারীর পেছনে রাজনীতি করবে এই মানসিকতা খুব কম, যে একজন নারী যতক্ষণ পর্যন্ত সফল না হয় কেউ তার পেছনে হাঁটতে চায় না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেটা করে সেটা হচ্ছে গণতন্ত্রের কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারীদের পক্ষে দাবি জানায়, কিন্তু নারীদেরকে আবার পদ দেওয়ার বেলায় আপনি যেটা বলছেন এটা কেন হয় তাহলে? আমি যদি এই পাল্টা কোয়েশ্চেন আপনাকে করি, আপনার অফিসে যদি কোনো নারী সিও রাখা হয়, আপনারা সবাই কি সেটা সহজভাবে নেন না? কিন্তু আপনারাও কিন্তু চান যে আমার অফিসে যিনি ঊর্ধ্বতন থাকবেন তিনি একজন পুরুষ থাকবেন। সেম কেস আমাদের মানসিকতা, একদম আমাদের মানসিকতার জায়গাটা পরিবর্তন করতে হবে। এটা দলের বিষয় না, বিষয় হচ্ছে আমাদের সামাজিক যে ব্যবস্থা, এটা হবে, নিশ্চয়ই হবে, যেহেতু বিগত সময়গুলোতে সাংগঠনিক পর্যায়ে নেতৃত্বে বিএনপি থেকে অনেকে এসেছেন। আপনি কিন্তু একটা কথা বললেন, যেহেতু আপনি রাজনীতির বাইরেও আমাদের অফিস বা সব জায়গা নিয়ে বলেছেন। তো আমি যদি বলি যে বিএনপির প্রধানই তো ছিলেন খালেদা জিয়া, আওয়ামী লীগের প্রধানই তো শেখ হাসিনা, তো একদম সেন্ট্রালে যেহেতু আছেন, তাহলে যেগুলো অঙ্গ সংগঠন সেগুলোতে নয় কেন? দেখেন, আপনি যদি এভাবে দেখেন, প্রধান ছিলেন, কিন্তু প্রধানের পেছনের হাতগুলো কারা ছিল? পুরুষরা ছিল। আমি যদি বলি যে তারেক রহমান এখন আমাদের প্রধানমন্ত্রী, ওনার চারপাশের বলয়টা কি আমরা যদি সবাই দাঁড়াই তখন কি আপনারা এটা ভালোভাবে নেবেন? নেগেটিভভাবে চলে যাবে কথাগুলো। ঠিক আপনাদের এই জায়গাটায় অনেক সময় দেখা যায় যে আমাদেরকে যখন সহযোগী হয়ে মিডিয়া থেকে কেউ সাপোর্ট দেয়, দুদিন পর একটা স্ক্যান্ডাল বের করে দেন। অনেক সময় দেখা যায় যে দলের বড় ভাইরা আমাদের সুযোগ দিতে চায়, কিন্তু সুযোগের ওই পরিবেশটা আমরা আসলে অনেকেই আমরা রাখি না। এখন ওই সুযোগ, ওই পরিবেশটা হয়নি। আপনি যদি বাংলাদেশের বাইরে চিন্তা করেন, হিলারি ক্লিন্টন জনপ্রিয় একজন মানুষ। আমেরিকা যেখানে আপনার গণতন্ত্রের কথা বলে, অবাধ স্বাধীনতার কথা বলে, অবাধ গণতান্ত্রিক চর্চা নিয়ে সব দেশে আপনার নেতৃত্ব দেয়, তাদের দেশে কেন একজন নারীকে সেই দেশের দায়িত্বে দিচ্ছেন না? তার মানে পৃথিবীব্যাপী আসলে নারী অধিকারের কথা বলা হয়, কিন্তু নারীদেরকে আসলে সামনে আসতে দেওয়া হচ্ছে না, এটা আপনার বক্তব্য। আপনার যে রাজনৈতিক জীবন, এ যাবৎকালে আপনি বিএনপি করে আসছেন, ছাত্রদল থেকে শুরু করেছেন, সবচেয়ে রাজনীতি করতে এসে মামলার শিকার, হামলার শিকার হয়েছেন, এর মধ্যে সবচেয়ে খারাপ সময়টা কোনটা ছিল? কোন সময়টা খুব খারাপ গেছে আপনার? অনেকবার অনেক সময় গেছে। সবচেয়ে বেশি আমি যদি একটু ছোট করেই বলি, 13-14তে খুব খারাপ সময় গেছে। তখন যেহেতু আমার বেবি ছিল না, ওটা আমার তেমন প্রভাব পড়ে নাই। 18তে
যখন ম্যাডামের গ্রেপ্তার ও পুলিশের লাঠিচার্জের শিকার হলাম অনেকবার। ছোট বাচ্চা বাসায় রেখে দেখা যেত যে আমি একদিন হচ্ছে ম্যাডামের হাজিরায় এসছি, তো হচ্ছে মানে বাসায় যেটা হয় ছোট দুটো বাচ্চা রেখে, মানে বাসা আমার প্রায় সময় দেখা যেত আমি কাজের মেয়ের কাছে রেখে আসতাম। তো ওই মেয়ে হচ্ছে আমার বাসার জিনিসপত্র চুরি করে 2 বাচ্চাকে এভাবে রেখে চলে গেল, দুজনেই ছোট ছোট। তো পাশের বাসার ভাবি আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাবি আপনার তো বাসার দরজা খোলা, সিঁড়ির মধ্যে এক বাচ্চা আরেক বাচ্চার পা ধরে বসে আছে, মানে ওইটা ছোট, ও ছোট হামাগুড়ি দেয়, বুঝছেন। আর ও যে ওখানে দরজায় রেখে গেছে, আমার মেয়ে হচ্ছে আমার ছেলের পা ধরে রেখেছে। তো সিঁড়ির যে আপনার থাকে গ্রিলগুলো থাকে, ওই ফাঁকা দিয়ে যদি পড়ে যেত তাহলে তো ভয়ঙ্কর অবস্থা। আমি এইটা তো কোনোদিনও, মানে আল্লাহ রহম মানে করেছেন। ওই ভাবি আমাকে তাড়াতাড়ি, আমি তখন বললাম যে আপনি শুধু এদের দুজনকে আগে বাসায় নেন, আমার বাসার তালা কোথায়? আমি বললাম তালা থাকুক, লাগবে না, যেভাবে পড়ে আছে ওভাবেই থাকুক। তো ওই অবস্থায় আমি তাও আবার ম্যাডামের ওই দিনই ব্যারিকেড ভাঙলাম, পত্রিকায় নয়া দিগন্ত পত্রিকায় সেই ছবি আছে। তো ওই ম্যাডামকে বিদায় দিয়ে তারপর আমি বাসায় গেছি। তো এরপরে আবার যেটা হলো 28 অক্টোবর, 7 ডিসেম্বর আর 28 অক্টোবরের কথা যদি বলি, আমার 7 ডিসেম্বরে আমি শুধু মানে দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম। তখন শুধু আল্লাহকে বলছিলাম যে আল্লাহ, এখানে তো কোনো মেয়ে মানুষ দেখতে পাচ্ছি না, আমার লাশটা যেন হেফাজতে, মানে সহি সালামতে আমার বাসা পর্যন্ত পৌঁছে, আমার সাথে যেন কোনো ধরনের বিশ্রী অবস্থা যেন না হয়, আমার লাশটা পৌঁছানোর জন্য শুধু আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম। তো মনে হয় নাই যে আমি ফেরত আসবো। 28 অক্টোবর সেম। কি হয়েছে? 28 অক্টোবর যখন পল্টনে আপনার হচ্ছে ঝামেলা হচ্ছে দেখছেন, তো টিয়ার সেল মারা পর্যন্ত আপনি যদি কারোর কাছে ভিডিও দেখবেন, আমি একদম মাইকের, মানে যেখানে আপনার স্টেজ করা, স্টেজের মাইকের যেটা থাকে ওই সামনে বসা। তো আমার যে ছোট ভাই ছিল সে আমার হাতে পায়ে ধরছিল আন্দোলন, মানে সবাই পালাচ্ছে, আমি রাগ করে বসেছিলাম ঠিক এরকম, আমি নড়বো না। তো আমার পা ধরে বলতেছে যে বড় আপা ফোন দিচ্ছে, দুলাভাই ফোন দিচ্ছে, আপনি আসেন, আপনার দায়িত্ব নিয়ে আমাকে পরে ধরবে, আপনার পা ধরি, আপনি নামেন। আমি বললাম যে আমি নামবো না, মরলে এখানে মরে পড়ে থাকবো। তো স্টেজ পর্যন্ত টিয়ার সেল মারার পর তখন ওই যে আমাদের মহাসচিব স্যার বক্তব্য দিয়ে নেমে গেলেন, মঈন স্যার ছিলেন, ওনারা সবাই নামলেন, আমাদের মানে সোহেল ভাই, ওনারা সবাই নামলেন। সবাই নামার পর তখন হচ্ছে ওই জায়গা থেকে যখন নামলাম, ততক্ষণে পরিস্থিতি এমন, ধোঁয়ায় অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, মানে 2-1 জন ধরেন আমি মনে করেছি যে তারা মারা গেছে, মানে এরকমভাবে নিস্তেজ হয়ে গেছে, যেটা হয় মসজিদ গলি থেকে কোনো জায়গা অবস্থা নাই, শুধু মানে আপনার স্যান্ডেল ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এমন অবস্থা। তারপরে আবার আমরা গলি থেকে আবার মিছিল দিয়ে পথে আসছি। তো ওই সময়টা এমন মনে হয়েছিল, ওই সময় মনে হয়েছিল যে আজকে মারা যাব, কিন্তু সেই যাব সময় না। থেকে তো ফিরেছেন, এখন সেই আপনি সময় সংসদ থেকে সদস্য ফিরেছি। হয়েছেন, এটা তো আপনার জন্য নিশ্চয়ই অনেক বড় পাওয়া। জুলাই আন্দোলনের গল্প শুনতে চাই, জুলাইকে আপনি কিভাবে দেখেছেন? জুলাই আন্দোলন তো আসলে আন্দোলনটা ধারাবাহিকতা, তো মানুষের মনে সাহস বিগত 17 বছর একটু একটু করে আমরা জাগিয়েছি, যার ফলাফলটা কিন্তু আমরা জুলাইতে পেয়েছি। এই জুলাই আন্দোলনটা তো আর আসলে একদিনে হয় নাই। যখন জুলাই আন্দোলনটা শুরু হলো তখন আমার কাছে বিশ্বাসটা আরও হতে লাগলো যে এবার জনগণ নামবে। তো তখন আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো, আমরা যেন ফ্রন্ট লাইনে কেউ না থাকি, মানে যাতে করে আন্দোলনটা নষ্ট না হয়। কি করতে হবে? যত সাপোর্ট আছে সব সাপোর্ট পেছন থেকে দিতে হবে। তো আন্দোলনের আমরা যেদিন 19শে জুলাই এখানে আপনার তার মধ্যে ধরেন 18 জুলাই এবং 17 জুলাই বদরুন্নেসা কলেজ ক্যাম্পাসে মেয়েদেরকে আটকে রাখা হলো, ওরা বেরোতে পারছে না, খবর পেলাম। তারপর কিছু ছাত্রদলের ভাইদেরকে নিয়ে ভিতরে ঢুকালাম, তালা ভাঙলাম, তালা ভেঙে সব মেয়েদেরকে মুক্ত করলাম। যেটা হয় ওখান থেকে মানে আপনার হচ্ছে শাহবাগ সেদিন গেল। পরের দিন আবার আন্দোলন হলো, আমি নেতৃত্ব দিলাম আপনার লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, সেখানে গোলাগুলির পর্যায় পর্যন্ত হলো, একজন মারা গেল জানেন, সেটা হচ্ছে আপনার আজিমপুর চৌরাস্তাটাই। 19শে জুলাই আপনারা জানেন যে রিজভী ভাই ওই প্রোগ্রামে থাকার কথা, ওই দিন রিজভী ভাই সকালবেলায় গ্রেপ্তার হয়ে গেলেন। ওখান থেকেই আপনার আমরা কোনো দিকে যেতে পারছি না, হেলিকপ্টার দিয়ে মানে গুলি ছোড়া হচ্ছে জানেন। তো সেখান থেকে মিছিল নিয়ে গোলাম মাওলা শাহিন ভাই সহ আমরা মিছিল নিয়ে গেলাম আপনার হচ্ছে কাকরাইল মোড়। ওখানে গিয়ে আমাদের সিনিয়ররা, যেমন আমাদের মজনু ভাই, আমিনুল ভাই,
নয়ন ভাই, সুলতান সালাউদ্দিন টুকু ভাই, আব্বাস ভাই, ওনারা এক জায়গায় অবরুদ্ধ ছিলেন, কিংবা ওনারা হয়তো মিছিল করবেন এই জন্য একটা জায়গায় ছিলেন। আমরা তখন খবর পেলাম, সবাই মিলে ওই জায়গায় গেলাম, কাকরাইল মোড় থেকে ভাইয়াদের সহ। সেই কাকরাইল মোড়ে তখন দফায় দফায় গুলাগুলি হচ্ছে, এ পাশ থেকে আমাদের ইট পাটকেল ছোড়া, ও পাশ থেকে গুলাগুলি হচ্ছে একদম টানা। সেদিন আমরা অনেকেই রাবার বুলেটে, মানে আমি নিজেও রাবার বুলেট লাগে। তো ওই দিন পর্যন্ত আমাদের তো টাইম থাকে যে এই পর্যন্ত আমাদের স্টে করতে হবে, তারপরে পরবর্তী নির্দেশনা আসবে। তারপর তো সেই পর্যন্ত আমরা এখানে স্টে করলাম। রাতের বেলায় মজনু ভাই গ্রেপ্তার হয়ে গেলেন। এই কয়দিন যা যা করেছি তার ছবি আমি ওনাকে পাঠিয়েছি, যেটা হয় আমাদের, আমরা কয়েকটা আমি একটু জায়গায়। খুব সংক্ষেপে শুনতে চাই যে জি। জুলাই আন্দোলনের সবচেয়ে আপনাকে নাড়া দেওয়ার মতো বিষয় কোনটা ছিল? আমার নাড়া দেওয়ার মতো বিষয় ছিল দুটো। একটা হচ্ছে আপনার, যেদিন আমরা রাজপথে আন্দোলন করছি, আমার চোখের সামনে দিয়ে ভাইয়েরা রক্তাক্ত হচ্ছে, আমরা এটার মধ্য দিয়ে কিন্তু কেউ হাসপাতালে নিতে পারছে না, পুলিশ অ্যারেস্ট করছে, এটা একটা দিক ছিল। আর দ্বিতীয় দিন যেটা, আমি ঢাকা মেডিকেলের হামলায়, যখন ঢাকা মেডিকেলে সকালবেলা গোলাগুলি হচ্ছিল, তো সবাই আমরা ঢাকা মেডিকেলের ভেতরে ঢুকলাম, মর্গের পাশে লাশের সারি, এটা দেখার মতো না। এবং ওরা যে কেউ আপনার শিক্ষিত ছিল বিষয়টা এরকম না, লুঙ্গি পরা, মানে কাপড় চোপড় দেখলে মানে বোঝাই যাচ্ছে যে একেবারে মানে নিম্নবিত্ত মধ্যবিত্তর মানুষজন। তো আমি যখন এত লাশ দেখছি, মানে হচ্ছে মর্গে জায়গা হয় নাই বলে ইমার্জেন্সি গেটের ওই সামনের জায়গা পুরোটা হচ্ছে আপনার স্ট্রেচারে করে ওভাবে লাশগুলো রাখা। তো আমি ডান বাম দেখে আস্তে করে মোবাইলটা বের করে একটু ভিডিও করলাম। তার মধ্যে আপনার কয়েকটা ছেলে উচ্ছৃঙ্খল চলে আসলো, চলে এসে ধরেন আমার মোবাইল কেড়ে নিল, খুব বিশ্রী অবস্থা। তারপরে ওখানে যেভাবেই হোক তাদের হাত থেকে মোবাইলটা রিকোয়েস্ট করে নিলাম। নেওয়ার পরে দেখলাম যে ও কাকে কাকে ফোন করছে। তখন তো আসলে ফোনে রিচও করতে পারছে না, মানে ওইভাবে নেটওয়ার্কটাও পাওয়া যাচ্ছিল না। তো তখন আরও আমাদের দলের মানে কয়েকজন ছিল, তারা আবার চালাকি করে বলে, আরে ভাই মেয়ে মানুষ তো করছে, আপনি তো ডিলিট করে দিছেন, থাক ছেড়ে দেন। তো তখন আমার মোবাইলটা আমার নিয়ে নেওয়া হলো। তখন ওরা বলল, আপা আপনার এই জায়গাটা সেভ না। তো আমরা তখন চিন্তা করলাম যে এর মধ্য দিয়ে ধরেন যুবলীগ, যুব মহিলা লীগ হামলা শুরু করলো, মারামারি শুরু করলো, আমরা ওখানে অবরুদ্ধ হয়ে গেলাম। তো ওখান থেকে বের হলাম প্রায় 12টা, 12:30টার দিকে। তো ওই চিত্রটা ভুলতে পারছিলাম না, যে রক্তাক্ত লাশগুলা এখানে পড়ে আছে, মানুষ কতটা অমানবিক হয়, যে ছবিটা তুললে তাদের মানে তার ওই লাশটার প্রতিও তাদের মায়া নাই, যে মানে এদেরকে দেখবে। তখনও যে ফ্যাসিস্টদের যে দোসররা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে ছিল, ওটা খুব মানে দুঃখজনক ছিল। এটা ছিল যে সবচেয়ে এটা আমার কাছে হৃদয় বিদারক, আমি মেনেই নিতে পারছিলাম না। মানে তরতাজা দেহগুলা এখানে একটার পর একটা আসছে, জায়গা হচ্ছে না, লাশের জায়গা হচ্ছে না, ওটা খুব মর্মান্তিক ছিল। আচ্ছা, জুলাই আন্দোলনের কথা বলছিলেন, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এই গত জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আপনার কাছে জানতে চাই, কি ভূমিকা ছিল নারীদের? জুলাই আন্দোলনের নারীদের ভূমিকা মানে কোনোভাবেই ছোট করে দেখার কিছু নাই। আপনি যদি বলেন, আমাদের মনে আছে যে শামসুন্নাহার হল, রোকেয়া হলগুলোতে যে সাউন্ড ছিল, আমরা কিন্তু সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু তাদের যেই বিদ্রোহী স্লোগান, সেই স্লোগান মনে হচ্ছিল দেয়াল, শামসুন্নাহার কিংবা রোকেয়া হলের দেয়াল ভেদ করে পুরো বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। মনে আছে নিশ্চয়ই, তারা রাতের বেলা যেই মানে প্রতিবাদটা জানিয়েছিলেন সবাই মিলে। এবং হচ্ছে সম্মুখ সারিতে যদি আমি বলি, সেখানেও আমরা মানে আমি যদি বলি আমরা নেতৃত্বে ছিলাম, এনসিপিতে ছিল যারা এনসিপিতে এখন, তখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা, এখানেও ছিল, পাবলিক ইউনিভার্সিটি বলেন, সব জায়গায় আমরা ইডেন, বদরুন্নেসায় কী অবস্থা হয়েছে সেটা আমরা দেখেছি। তো আমি কোনোভাবেই এই আন্দোলনে নারীদেরকে ছোট করে দেখার কিছু নাই। ইভেন যেই নারীরা কখনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তারা মধ্যপথে আমাদের অনেকে খাবার খাইয়েছে নিজের হাতে, কেউ হচ্ছে আপনার পানি দিয়েছে, যে যেভাবে পেরেছে। আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন আন্দোলন শুরু করি তখন অনেক সময় টিয়ার গ্যাসের মানে যখন নিক্ষেপ করে, তখন তো ধোঁয়ায় অন্ধকার, কাগজ খুঁজে পাচ্ছিলাম না। উপর থেকে মানে 3তলা, 4তলা, 5তলা থেকে বাচ্চাদের পুরনো কাগজ, খাতা, বই ফেলেছে আমাদের জন্য।
এটাও তো এক ধরনের যুদ্ধ সহযোগিতা, তাই না? তারা যদি ওই সময় আমাদেরকে এই কাগজগুলো না দিতেন তাহলে তো আমরা আগুন জ্বালিয়ে নিঃশ্বাস নিয়ে টিকে থাকতে পারতাম না। তো তাদের কোনোভাবেই আন্দোলনের তাদের ভূমিকাকে ছোট করে দেখার কিছু না, তৃণমূলের একদম নারীরা কেমন প্যারালাল ভূমিকা? বলতে হবে তাদের ভূমিকা। তৃণমূল নিয়ে বলবেন, তৃণমূলের নারীরা কেমন ছিল? তৃণমূলের নারীরা বরাবরই আন্দোলন সংগ্রামে, আমি যদি পুরো 26 বছর অর্থাৎ 20 বছর আমাদের আন্দোলন সংগ্রাম দিয়ে কেটেছে। জুলাইটা স্পেসিফিক, জুলাইতে আপনার তৃণমূলের নারীরা যেইভাবে সহযোগিতা করেছে সেটা গ্রাম পর্যায় থেকে যারা শহরে ছিল, মানে বড় শহরগুলোতে আছে, প্রত্যেকটা শহরে কিন্তু তারা তাদের নিজস্ব উদ্যোগে কিন্তু নেতৃত্বে এসেছে। বিষয়টা এরকম না যে কেউ তাদেরকে বলেছে, মানে সেইভাবে তাদের সবার ভেতরে একটা পরিবর্তনের চিন্তা ছিল, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিন্তা ছিল, নিজের ভোটটা নিজে দেওয়ার যে চিন্তা সেখান থেকে, এবং এই অন্যায়টা এমনভাবে জেঁকে বসেছিল যে সবাই আর নিতে পারছিল না। তো আমার মনে হয় যে প্রত্যেকেই চেয়েছে সেখান থেকে আমি আন্দোলনে যাব, কারণ মুক্তিযুদ্ধেও কিন্তু আমাদের নারীদের অবদান ছিল। সেই নারীদের আমরা কিন্তু বরাবরই তাদেরকে অনুসরণ করি, যে যেহেতু মুক্তিযুদ্ধে নারীরা নেতৃত্ব দিয়েছে তাহলে আমার একটা সুযোগ এসেছে। আমি 69-এর গণঅভ্যুত্থানে ছিলাম না, 52-এর ভাষা আন্দোলনে ছিলাম না, এখন আমার একটা সুযোগ হয়েছে এবার এই আন্দোলনে ভূমিকা রাখার। ঠিক তেমনি তারাও মনে করেছে তাদের এই আন্দোলনে ভূমিকা রাখার নৈতিক জায়গা থেকে সবাই এসেছে। সব নারীরা মাঠে নেমেছে কবে মনে হয়? জুলাইয়ে? এটা হয়েছে যখন হচ্ছে ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে রাতের বেলা যখন একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারও আগে থেকে নারীরা মানে কাজ করেছে, তারও একদম শুরু থেকে। কিন্তু আপনি ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্রন্টলাইনটা দেখেন, তখনও তো নারীরা ছিল। আপনি আমাদের সময় যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে তাকায় দেখেন, তখনও তো আমরা ছিলাম। কিন্তু নারীর অংশগ্রহণটা অনেক বেশি হয়েছে যখন হচ্ছে আপনার ক্যাম্পাস থেকে একেবারে রাতের আধারে লাইট বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে একবারে ম্যাসাকার করা হলো, গোলাগুলি করা হলো, একদম 71-এর মুক্তিযুদ্ধের মতো একটা অবস্থা হলো। সেই রাতে যখন সবাইকে রাতের 1টা-2টার সময় মেয়েদেরকে হল থেকে টেনে হিচড়ে অত্যাচার করে বের করে দেওয়া হলো, সেইটা আসলে সবার মনে নাড়া দিয়েছে। জুলাই আন্দোলনটা যেই আশা, যেই প্রত্যাশা থেকে করেছেন আপনারা তো 17 বছর যাবতে আন্দোলন করেছেন। জুলাই আন্দোলনের কথা যদি স্পেসিফিক বলি, যেই আশা প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, জুলাইয়ের 5ই আগস্টের পরে সেই আশা প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? আলহামদুলিল্লাহ। আসলে অনেক বছরের যে জট, 17 বছরের যেই ফ্যাসিজম, মানে যেই ফ্যাসিস্ট সরকার যে ফ্যাসিজম ক্রিয়েট করে গেছে, এটা চাইলেই ওখান থেকে আমি 2-4 মাসে বেরোতে পারবো না, সময় লাগবে। তবে 2.5 মাসে যদি আপনি তাকিয়ে দেখেন, আমি বলবো এটা পজিটিভ। ফ্যামিলি কার্ড যদি বলেন, কৃষকদের জন্য কার্ড বলেন, আপনি অবকাঠামোগত উন্নয়নের দিকে যদি তাকান, আপনি খাল খননের দিকে যদি তাকান, এত অল্প সময়ে এত কিছু হবে, এটা কিন্তু আমরা কখনোই পরিকল্পনা, মানে আমি দেখি নাই যে কোনো সরকার এরকম পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করেছে। তো আমি মানে এটাতে আশাবাদী যে তারেক রহমান সাহেব যেহেতু বলেছেন এবং সেটি তিনি করে দেখাচ্ছেন। এর মধ্যে অনেকগুলো বিষয় আসে যে আমাদের যারা বিরোধী মত আছেন, দেখেন আন্দোলন সংগ্রামে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একসাথে ফ্যাসিস্ট বিদায় করেছি। তো আমার মনে হয় যে রাজনীতির জন্য, শুধুমাত্র রাজনীতির জন্য রাষ্ট্রপক্ষকে সমালোচনা না করে আমরা মনে হয় গঠনমূলক সমালোচনায় বিরোধী দলকে বলবো করতে, যাতে করে আমাদের যদি ভুলভ্রান্তি থাকে সেটি কাটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। এখানেও আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। আচ্ছা, এখানে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যে আপনি নিঃসন্দেহে ভালো বলেছেন। আপনার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে আপনি একটা স্থিতিশীল রাজনীতি চাচ্ছেন এবং সকলের সমন্বয়ে একটা বাংলাদেশ গড়ে উঠুক। বিরোধী দল নিয়ে আপনাদের অভিযোগ অনেক আছে, এবং আমি আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে আমরা নির্বাচনের আগে দেখেছি যে ধর্ম দিয়ে ব্যবসা করা, তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইস্যুগুলো টানা, এগুলো নিয়ে মানে জামায়াতকে ইস্যু করে আপনারা অনেক বক্তব্য দিয়েছেন। তো এগুলো কি শুধুমাত্র রাজনৈতিক কারণেই বক্তব্য, নাকি এই জায়গা থেকেও বের হওয়া উচিত কিনা? একটি মারলে পাটকেলটি খেতে হবে। আপনি অনেক অপরাধ নিয়ে জেকে বসে আছেন, আপনি আরেকটা দলকে শুধুমাত্র হেনস্থা করার জন্য, ভোটারদের মনোযোগ নষ্ট করার জন্য মিথ্যা প্রোপাগান্ডা, বিভ্রান্তি ছড়াচ্ছেন। তো আপনি চাইছেন আমি আপনার বিরুদ্ধে যেন না বলি, এটা কি কখনো হয়? তখন তো স্বাভাবিক ব্যাপার, আপনার অতীত চলে আসবেই। দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ শব্দটা যখনই আসবে তখনই এই নামটা আসবে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়েছে এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা পেয়েছি। আপনি সেই দলটাকে আপনি যতই অন্য পক্ষ কলঙ্কিত করতে চাক, যারা চায় তারা কি দায়মুক্ত? তারা কিন্তু ৭১-এ তাদের ভূমিকা নিয়ে সারা বাংলাদেশ জানে। তো আমার মনে হয় যে নিজের যে অবস্থাটা আছে, আগে বাংলাদেশের জনগণের কাছে তারা এটা পরিষ্কার করুক তারা আসলে বাংলাদেশকে ধারণ করে কিনা। যদি সত্যি বাংলাদেশকে ধারণ করে তাহলে এরকম কাদা ছোড়াছুরি রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতি, যেই রাজনীতি বাংলাদেশের জন্য হবে, বাংলাদেশের মানুষের জন্য হবে এবং পরবর্তী জেনারেশন যেন এটাকে অনুসরণ করে সে বাংলাদেশের জন্য তারা। তার মানে আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে তারা কাদা ছোড়াছুরি বন্ধ করলে আপনারাও বন্ধ করবেন। তারা কাদা ছোড়াছুরি করলে আমরা বন্ধ করব বলতে বিষয়টা হচ্ছে আমরা কাদা ছোড়াছুরি করছি না। আপনি যখন কাদা ছোড়াছুরি করবেন আপনার অতীত যেই সত্য ইতিহাসটা আমরা আপনাকে বারবার তুলে ধরে আয়নার সামনে আপনার চেহারাটা দেখাবো যে আপনার অতীতটা এমন, আপনার চেহারাটা কিন্তু এটা। তো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি আপনি আপনার জায়গায় সংশোধিত হবেন, আমরা আপনার ভুলভ্রান্তিগুলা খুব একটা খোঁচাখুচি করব। আপনি নারী সংরক্ষিত আসনে বিএনপির মনোনীত এখন সংসদ সদস্য হয়েছেন। আসলে নারীদের কাজ কি সংসদে সংরক্ষিত আসনে যারা আছে? কাজের লোকদের কাজের অভাব হয় না, তবে আপনাকে সেই কাজের অনুমতি দেয়া হচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয়। সংসদে যদি বলেন যে আমাদের আসলে কাজ কি, আমাদের আইন প্রণেতা রোল প্লে করা, এলাকার সমস্যাগুলোকে তুলে ধরা, আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আলোচনা করা, এবং সেটা এখন একটা বড় পরিসরে কাজ করার সুযোগ আমরা পেয়েছি। তবে এলাকায় যেই বিষয়গুলো আমি বাস্তবায়ন করতে চাই কিংবা রাষ্ট্রের হয়ে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজগুলোতে আমি যে ভূমিকা রাখতে চাই, রাষ্ট্রপক্ষ আমাকে যদি সেই সুযোগটা একদম প্রশাসনিক থেকে শুরু করে সকল সেক্টরে আমার সেই সুযোগটা দেয়, আমার মনে হয় আমাদের কাজ যা এখন আছে তখন আরো চমৎকারভাবে সেটা। সেই সুযোগটা কি আসলে আছে কি মনে হয়? বিশ্বাস করি অতীতে বাংলাদেশে নারীরা, বিশেষ করে নারী এমপিরা যে সুযোগ সুবিধা পেয়েছেন এবার তার চেয়ে বেশি পাবেন এবং বেশি কাজ করার সুযোগ পাবেন। জাতীয় সংসদে বর্তমানে ক্ষমতাসীন বিএনপি, তাকে আপনি তাদের যে অবস্থান 10-এ কত দেবেন এবং বিরোধী দলকে 10-এ কত দেবেন? তাদের অবস্থান যেটা হওয়া উচিত সেই জায়গা থেকে। কঠিন কোয়েশ্চেন, আর দুটোই 100-এ 100 দেব। কারণ হচ্ছে দেখেন, আমি 100 দিব নিজের দলকে এই জন্য, এই পর্যন্ত বিরোধী দলের মতে যে কথাগুলো বলছে তারা যথেষ্ট আগ্রহের সাথে শুনছে এবং যথেষ্ট সাবলীলভাবে তার উত্তর দিচ্ছে এবং যেটি বাস্তবায়ন করা দরকার সেই সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধী দলকে আমি 100-এ 100 দিব এই জন্য যে সংসদের যে সুন্দর একটা পরিবেশ থাকে, তারা এখন পর্যন্ত সেই পরিবেশটা বজায় রেখেছে, সেটা চাই। আপনি ব্যক্তিগত অবস্থান থেকে কেমন বাংলাদেশ দেখতে চান? তরুণ প্রজন্ম যে চোখ দিয়ে যে বাংলাদেশ দেখতে চেয়েছে, যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, আমি তাদের চোখে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের অভিজ্ঞতার সমন্বয়ে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে কথা বলার জন্য জেলে যেতে হবে না, যে বাংলাদেশে প্রতিবাদ করার প্রয়োজন পড়বে না, যে বাংলাদেশে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, যে বাংলাদেশে বিরোধী দল এবং সরকারি দল দেশের স্বার্থে বরাবর এক জায়গায় এক প্ল্যাটফর্মে থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন। আজ অতিথি ছিলেন বিএনপির মনোনীত নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।